আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ উত্তর আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, যার বক্তব্য আপনারা একেবারে পিন পতনের মতো স্তব্ধ অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন, সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া এমপি, উপস্থিত থানা পৌরসভার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সভার নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশ, আজকের এই আয়োজন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের সমাবেশ। আজকের সমাবেশ দেশ বিরোধী চক্রান্তকে প্রতিরোধ করার সমাবেশ। আজকের সমাবেশ দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার সমাবেশ। আজকের সমাবেশ গুজব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সমাবেশ। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটা নাম নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটি সংগঠন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীক। আজকে বিএনপিকে নিয়ে কেন ষড়যন্ত্র হবে? জাতীয়তাবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে তার জন্য কেন চক্রান্ত হবে? আমরা গত 2006 সালের পর থেকে, 11-11 পর থেকে বহু চড়াই বর্জন শুধু নয়, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, লক্ষ লক্ষ বিএনপির কর্মীদের নামে মামলা, নির্বাচন বর্জনের মধ্য দিয়ে বাংলাদেশে যে জনমত তৈরি করেছিলাম তারই ফসল হচ্ছে গত 24 জুলাই এবং আগস্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান জনাব প্রফেসর ইউনূস সাহেবের কাছে আমাদের অনুরোধ, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোন ছলচাতুরি করবেন না। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির আগামী মুনাফিকদের চরিত্র যেন আপনার চরিত্রের মধ্যে কালিমা লেপন না করে। আপনি আন্তর্জাতিকভাবে একটি খ্যাতিসম্পন্ন ব্যক্তি, আমরা সমর্থন দিয়েছি, আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা আজকে যে সমস্ত বক্তব্য নিয়ে আসছেন, বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, এটি মোটেও শুভ লক্ষণ নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকে দিয়ে নতুন দল গঠন করেছেন, আমরা অভিনন্দন জানাই, আসেন মাঠে। কিন্তু যারা নতুন বন্দোবস্তের কথা বলে অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তিরা আজকে বিভিন্ন জায়গায় যে নজির স্থাপন করেছেন, এটি আমরা উদ্বিগ্ন, এটি আমরা চিন্তিত। এই ধরনের রাজনীতির জন্য এই ধরনের নতুন রাজনৈতিক দল গঠন করার কোন প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। বন্ধুরা আমার, আজকে অন্তর্বর্তী সরকারের অধীনে চাঁপাইনবাবগঞ্জের প্রসঙ্গ একটি কথা না বললেই নয়। এখানে প্রশাসনের দায়িত্বে রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, আমি ইমিডিয়েট ফার্স্ট এমপি। আমি এখানে যতবার নির্বাচন করেছি, এখানে আমি নির্বাচিত হয়েছি জনগণের প্রাধান্য, জনগণের জনস্বার্থকে গুরুত্ব দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। কিন্তু যদি লক্ষ্য করি যারপর আপনাদের চরিত্রের পরিবর্তন হয় নাই, এখনো কি আমি বলতে পারবো যে বাংলাদেশের এই পরিবর্তিত সময়ে অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ হয়েছে? আমরা কি এখনো বলতে পারবো যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করছেন? এটি কিন্তু আজকে জনগণের কাছে আপনাদের কর্মকাণ্ড ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে স্মরণ করে দিয়ে বলতে চাই যে আজকে 5 আগস্টের পর যখন আপনারা দায়িত্ব নিয়ে জেলায় আসছেন, তখন আমাদেরকে ডাকলেন এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, আপনাদের কাজের পরিস্থিতি সুন্দর করার জন্য আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি। কিন্তু কি হলো গত 6 মাস থেকে? আপনারা এই জেলার কার্যক্রমের ক্ষেত্রে পরামর্শ গ্রহণ করার কোন প্রয়োজন মনে করেন না? আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাজার হাজার কোটি টাকা খরচ করে পদ্মাবাঁধ আমি নির্মাণ করেছি, কিন্তু এই পদ্মাবাঁধের আজকে রাতের অন্ধকারে হাজার হাজার ট্রাক দিয়ে বালি উঠাচ্ছে কারা? মাটি উঠাচ্ছে কারা অবৈধভাবে ওই বাঁধকে ক্ষতিগ্রস্ত করার জন্য? কেন আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন না? আজকে বলা হচ্ছে পুলিশ প্রশাসনকে নাকি ম্যানেজ করে তারা ওই চক্র নাকি ওই ঘেরে সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। আমি স্পষ্টভাবে বলে যাচ্ছি সাংবাদিক ভাইরা, প্রশাসন এই 9 দিন ছুটির পর আগামীকাল অফিস করবে। অফিস খোলার পর আমি দেখতে চাই আগামী সপ্তাহের মধ্যে
যদি ঘরে অবৈধ মাটি উত্তোলন বন্ধ হয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ঘেরাও হবে, ঘেরাও হবে। আপনি আজকে দেখছেন ঈদের পর এই স্বল্প নোটিশের উত্তপ্ত রোদের মধ্যে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে। আর হারুন বিজয়ী জনস্বার্থে ডাক দেয়, তাহলে আবার আপনার ওই জায়গায় কিন্তু আপনারা থাকতে পারবেন না। স্পষ্ট পরিষ্কার যে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবৈধভাবে যারা ড্রেজার, অবৈধভাবে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতে হবে। কিভাবে নেবেন, কি আইন নেবেন সেটা তো আমি বলে দেবো না, এটা অবৈধ কাজ, অবৈধ কাজের ব্যবস্থা আপনাকে নিতে হবে পরিষ্কার। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যা আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, কথাটা বলা সহজ, কিন্তু বাস্তব প্রতিফলন ঘটানো কিন্তু কঠিন। আজকে বিএনপির বদনাম হচ্ছে, বিএনপিকে নিয়ে আজকে ইউটিউবরা বিভিন্নভাবে সমালোচনা করছেন। আমি স্পষ্টভাবে জানতে চাচ্ছি, আজকে সরকার স্কুল কলেজ প্রতিষ্ঠানের কমিটি গঠন করার জন্য জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। আমি যে কলেজ স্কুলের প্রতিষ্ঠাতা, আমার দাদার নামে মরহুম ফরিদউদ্দিন বিশ্বাস, চকরামপুর গ্রামে আমার গ্রামের বাড়িতে, আমি প্রতিষ্ঠাতা, আমি ওই স্কুলের সভাপতি ছিলাম। ওই স্কুলের প্রধান শিক্ষক জামাত ইসলামের লতিফুর রহমান, এই আমার আলিয়া মাদ্রাসার সভাপতি, সিটি কলেজের সভাপতি, ফুলকুড়ি না আমাদের শাহনিমতুল্লাহ কলেজের সভাপতি, কিভাবে হন, আরো চক্ষুষ্পদ দখল করে নিয়েছেন নজরুল ইসলাম ওখানকার সহ সভাপতি। এই জেলার অসংখ্য স্কুল কলেজ প্রতিষ্ঠানে এর পিছনে আমরা দৌড়াচ্ছি না। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর এই কাজ আপনারা চালাতে থাকবেন, এ দিয়ে কোরআনের আলো জ্বলবে। আজকে বিভিন্ন জেলা থেকে খবর আছে আজকে জামাত ইসলামের ভাইরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লুটপাটের মধ্যে লিপ্ত হয়ে গেছেন। বালু মহল দখল, পাথর মহল দখল, আর নাম হচ্ছে সব বিএনপি। প্রশাসনের লোকেরা আজকে আপনারা নির্লিপ্ত ভাবে তাকিয়ে আছেন। অন্তর্বর্তী সরকারের সময় যদি আপনাদের চরিত্রের পরিবর্তন না হয়, জনগণ আজকে আপনাদের পাশে দাঁড়ানোর পরেও যদি আপনারা আপনাদের ঘুষ দুর্নীতি থেকে বেরিয়ে আসতে না পারেন, তাহলে পরে আর কখন আসবেন, কখন ঠিক হবে? নির্বাচন নিয়ে আজকে কথা বললেই আজকে দেখেন শেখ হাসিনার সময় একটা স্লোগান ছিল, উন্নয়ন না গণতন্ত্র। 15 বছরে ও মূলা ঝুলিয়ে শেখ হাসিনার সময় বাংলাদেশের মানুষকে গণতন্ত্র থেকে বঞ্চিত করে রেখেছিল। আর আজকে এই উপদেষ্টা মন্ডলীরা নতুন স্লোগান তুলেছেন, আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন। এই ধরনের স্লোগান দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করা, বিলম্বিত করার কোন সুযোগ নাই। আমরা এখনো লড়াই আছি, এখনো মাঠে আছি, আমরা ধৈর্য ধারণ করে আছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আন্তর্জাতিক মহলে যাতে আমাদের দেশের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন। ইতিমধ্যে আপনি চীন সফর করেছেন, ভারতের প্রধানমন্ত্রী আপনার সঙ্গে বৈঠকও বসেছে, এদিকে আমি ধন্যবাদ। ওটা জাতি দাবি জানিয়ে আসছে যে আপনার রোড ম্যাপ চাই, নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ চাই। আর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, স্থায়ী কমিটিকে বৈঠক করে আপনি কর্মসূচি ঘোষণা করুন। গণতন্ত্রের কোন বিকল্প নাই। গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না, গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না। যে কারণেই আমরা বারবার বলছি, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা লড়াইতে নয়। আমরা জানি যে শেখ হাসিনার এই পরিণতি যদি না হতো, 2018 সালে যদি শেখ হাসিনার অধীনে আবার সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হতো, বিএনপি বিপুল মেজরিটি নিয়ে ক্ষমতায় যেত। কে ঠিক না বেরিয়ে করছে ভাই আমার? সুতরাং আজকে সরকার যেভাবেই চক্রান্ত ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র চক্রান্ত আপনি সফল হতে পারবেন না। আজকে যদি আমরা রাস্তায় নামি, মাঠে নামি, তো দেশের পরিস্থিতি কোথায় যাবে? দেশের এই পরিস্থিতি ভার দেশ নিতে পারবে না। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষকে আমি সেটুকু বলতে চাই, আমি 96 সাল থেকে যতবার নির্বাচন করেছি, এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমাকে প্রাণ ভরে ভালোবাসা দিয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমাকে বারবার নির্বাচিত করেছে। আমি বিশ্বাস করি আমার সকলের চিন্তায় এই চাঁপাইনবাবগঞ্জকে আরো আধুনিক, আরো উন্নত, আরো অগ্রসর কিভাবে করা যায়। বন্ধুরা আমার, এই
আগস্টের পরে অনেকে অনেক কাজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ধান্দা করছে। আমি চাঁপাইনবাবগঞ্জে আপনাদের সংক্ষেপে দুটো কথা বলবো, আবার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বলছি। এই চাঁপাইনবাবগঞ্জের সোনামতি রোড প্রায় 500 কোটি টাকার উপর ইতিমধ্যে প্রশস্তকরণের টেন্ডার হয়েছে। এই পৌরসভার উন্নয়নের জন্য 200 কোটি টাকার উপর বরাদ্দ হয়েছে, যেটি আগামী 26 সালের মধ্যে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। পৌরসভার চেহারা ইনশাল্লাহ পরিবর্তন হবে। পৌরসভায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। পাশে মহানন্দা নদীতে রাবার ড্যাম স্থাপিত হয়েছে। সেইখান থেকে পানি নিয়ে ইউনিয়ন এবং পৌরসভাগুলিতে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থার জন্য ইতিমধ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনা মসজিদ পর্যন্ত 4 লেনের রাস্তা দিকে বাইপাস সড়ক নির্মাণের জন্য ডিপিপি প্রণয়নের কাজ চলছে। নয়াগলার উপর দিয়ে আরেকটি এনাদার সেতু এবং দাঁড়িয়াপুরে গিয়ে বাইপাস সড়ক উঠবে, সেটিরও ডিপিপি প্রণয়নের কাজ চলছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য ডিপিপি প্রণয়নের কাজ চলছে। বন্ধুরা আমার, আরে আমরা রাজনীতি করি, আমি তো কথা বললাম, স্বপ্ন দেখালাম। রাজনীতিবিদদের স্বপ্ন দেখাবে, স্বপ্ন বাস্তবায়ন করবে। আমি 2001 সালে যখন 96 সালে ভোট দিয়ে এমপি করলেন, ভয়াবহ নদীর ভাঙন, 1 সালে যখন নির্বাচনে দাঁড়ালাম, আমাকে আমার এলাকার সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে আপনার প্রধান কাজকে আমি বলেছিলাম যে আমি যদি পদ্মার ভাঙন থেকে এলাকা রক্ষা করতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেব। আল্লাহর রহমতে আমাকে বিজয় করেছিলেন। আমি সেই দিনই বিজয় হওয়ার পর শপথ নিয়ে বেগম খালেদা জিয়াকে বলেছিলাম যে আমার বাদ যদি আপনি করে না দেন আমি কিন্তু রাজনীতি থেকে অবসরে চলে যাব। বেগম খালেদার কাছে এই কথা বলার পরে নিশ্চয়ই মনে আছে 1 বছরের মধ্যে যে টাকা ব্যয় করতে এখন প্রায় 2000 কোটি টাকার উপর লাগবে। সেই 1 বছরের মধ্যে নির্মাণ করার ফলে এই এলাকা বন্যা এবং ভাঙন নিয়ন্ত্রণ হয়েছে। সুফল মানুষ পাচ্ছে, এলাকায় রাস্তাঘাট হচ্ছে, বাড়িঘর হয়েছে, বিদ্যুৎ পেয়েছেন, সুন্দর সুন্দর অট্টালিকা হচ্ছে। ঠিক না বেরিয়ে করছি? আগে 1 কাঠা মাটি কেউ 10,000 টাকা নিত না, এখন চর অঞ্চলের মাটি সোনায় পরিণত হয়ে গেছে। ঠিক না বেরিয়ে? সুতরাং ভাই আমার, মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখানো দরকার নাই। আমি জামাত ইসলাম ভাইদেরকে বলবো, আল্লাহর আইন আর সত্যকে শাসনের কথা বলেন, গুজব অপপ্রচার থেকে বন্ধ থাকেন। আমি এই কদিন আগে দেখলাম যে আজহারিকে নাকি আমি কি বলার কারণ, আমি আজহারিকে কোনো কথাই কখনো বলিনি। আমাকে নাকি গণধোলাই দিচ্ছে গাজীপুরে। আমি তারপরে যখন এটা ইনভেস্টিগেশন করলাম, বেহসা জামাত শিবিরের ছেলেরাই অপপ্রচার চালাচ্ছে। আমার বাড়ির কানটাই কিছুদিন আগে আজহারি সাহেব তাফসির মাহফিল করে গেল, তাই না? আচ্ছা ভাই, এটা তাফসির মাহফিল, ওই তাফসির মাহফিলের সভাপতিকে, ওই তাফসির মাহফিলের প্রধান অতিথিকে বলেন তো, তাফসির মাহফিলের নামে রাজনৈতিক মঞ্চ বানানো ঠিক নয়। তাফসির মাহফিলকে তাফসির মাহফিলের জায়গায় রাখতে হবে। সেখানে কোরআন হাদিসের আলোচনা হবে। দল মত নির্বিশেষে কোরআন হাদিস, আমরা যারা ইসলামের অনুসারী আমরা সেখানে যাব। সেখানে গিয়ে 1 ঘন্টার মধ্যে 80 মিনিট, 60 মিনিটের মধ্যে 50 মিনিটে শেখ হাসিনা বেগম জিয়া এই ওই করতে করতে শেষ, আর 10 মিনিট দোয়াটা ছবি দেয়। এটা তাফসীর হচ্ছে? আর জামাতের মাওলানা, জামাতের মুলবিরা আজকে কি পেয়েছে? বলছে হারুন এখন আলেম বিদ্বেষী হয়ে গেছে, হারুনের জানাজা পড়ানো যাবে না, পাপি এখন পাপি হয়ে গেছে। আরে তাফসীর মাহফিলের মঞ্চ থেকে সমস্ত কথা বলছে। তা আমরা কথা বললে গায়ে জ্বলবেন তো কার কি হবে? আমরা যখন কথাগুলো জবাব দিব তখন তো স্বাভাবিক কারণে বলবে যে হারুন ভাই কত কি কথা বললেন। আমরা সত্য কথা বলব। আমরা আমাদের জনগণের সামনে দায়বদ্ধ। আমরা জাতীয়তাবাদী দলগুলি দেশের কাছে আমরা দায়বদ্ধ। সুতরাং দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত হলে জাতীয়তাবাদী দল রাস্তায় নামবে, লাঠি নিয়ে নামবে, রক্ত নিয়ে নামবে। পরিষ্কার কথা। আমরা আহ্বান জানাবো, বক্তব্য বাড়াবো না, যেহেতু মাগরিবের কাছাকাছি। সংস্কারের ক্ষেত্রে সংস্কার তো হয়েই গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়া মানেই 70-80% সংস্কার হয়ে গেছে। ঠিক না বেরিয়ে করছি? এদেশের জনগণের দাবি ছিল, শেখ হাসিনা ছিল ভোটচোর, শেখ হাসিনা ছিল মুনাফেক, শেখ হাসিনা ছিল মানুষের সাথে প্রতারণা করত। সুতরাং শেখ হাসিনা বিদায়, এর অবসান ঘটেছে। তার সঙ্গে সঙ্গে তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে গেছে। ঠিক না? সুতরাং তারা যে অপরাধ করেছে বিচার হবে। বিচার একদিনের কাজ না, বছরের পর বছর লাগবে। বিচার আমরা করবো, অবশ্যই বিচার হবে। আর
যে সংস্কৃতি 15 বছরে রাষ্ট্রীয় কাঠামোগুলোতে গড়ে তুলেছিলেন, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে, সেগুলো সংস্কার করে তো সংস্কার হয়ে গেল। এই সংস্কার করে এত ফেনারা তুলে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। বন্ধুরা, আমার বক্তব্য আমি বাড়ালাম না। আমি সর্বশেষে আজকের ঈদুত্তর এই মহা সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন, আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, পাপিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এবং চাঁপাইনবাবগঞ্জের বাসিক অনুরোধ করবো আপনারা সর্বদা সজাগ এবং সতর্ক থাকবেন। ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে আপনারা সর্বদাই সজাগ এবং সতর্ক থাকবেন। আমি আপনাদের সঙ্গে আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ইউটিউবে হয়েছে অনেকক্ষণ ধরে নামেন বড় দাদা ভালো